আমরা এখানে একটু এই আসন্ন যে চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে নীরব মৃত্যুদণ্ড সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। সৌমিক চৌধুরীর লেখা এবং পরিচালিত এই এই যে ছবিটা হচ্ছে, এটাতে আমাদের দুজন মুখ্য চরিত্র আমার সঙ্গে আছেন। একজন এতে উকিলের ভূমিকায় অভিনয় করছেন মুস্তাফি, ডক্টর ইন্দ্রনীল সেন। আরেকজন মূল চরিত্র ডক্টর রায়ান রে, রাজশ্রী মুখার্জি। এক এক করে আমরা এই নিয়ে একটু আলোচনা করব। ইন্দ্রনীলকে দিয়ে শুরু করি, মানে নিজের পরিচয় দিয়ে, তারপর কি করে এই চরিত্রটা এলো, কি করে চরিত্রটার জন্য তৈরি হওয়া হলো, এসব। ইন্দ্রনীল। নমস্কার, আমি ইন্দ্রনীল সেন। আমাকে আপনারা এই নীরব মৃত্যুদণ্ড চলচ্চিত্রটিতে প্রসিকিউশন লয়ার মিস্টার মুস্তাফির চরিত্রে দেখবেন। আমার চরিত্রটাতে এই সিনেমার সঙ্গে যোগাযোগটা খুবই মানে আকস্মিকই বলতে পারেন কিছুটা, আবার একই সঙ্গে বলতে পারেন যে আমি জানতাম যে এই জাতীয় একটা এরকম একটা খুব সুন্দর উপন্যাস লেখা হয়েছে এবং এটা খুব ইন্টারেস্টিং এই চরিত্রটা। ডক্টর সৌমিক চৌধুরীর সঙ্গে আমার পরিচয় ছিল, আমরা একই প্রফেশনে আছি, একসময় আমার ছাত্র ছিল এবং ও যখন এই উপন্যাসটি লিখছে সেই সময় থেকে আমি বিষয়টা সম্পর্কে জানতাম। তারপরে যখন এটা চলচ্চিত্রে রূপান্তরিত করার কথা হলো, তখন সৌমিক আমাকে বলল যে এই চরিত্রটা আপনি যদি অভিনয় করেন। আমি বললাম ঠিক আছে। এটা তো খুবই চ্যালেঞ্জিং চরিত্র, একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেটা মূল কাহিনীর সঙ্গে একটা খুব মানে একটা পিভটের কাজ করছে, মানে চরিত্রটাকে কেন্দ্র করে বা একটা দিকে কেন্দ্র করে কাহিনীটা এগিয়ে যেতে সাহায্য করছে। অভিনয় করতে খুবই মানে আনন্দ পেয়েছি। চ্যালেঞ্জিং চরিত্র, ডায়ালগ যেরকম আছে তার থেকে বেশি আমার নিজের মনে হয়েছে নীরব অভিনয়, মানে এক্সপ্রেশন বেসড অ্যাক্টিং, এইটার প্রয়োজন হয়েছে। আর বাকিটা কি করেছি, কতটা করতে পেরেছি সেটা তো দর্শক বিবেচনা করবেন। অবিলম্বে ছবিটা মুক্তি পাচ্ছে, আমি নিশ্চয়ই আশা করব দর্শকরা দেখবেন এবং এর মূল্যায়ন করবেন এবং তারা পুরো কাহিনীটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে বিষয়টাকে মানে অনেকটা মানে আত্মীকরণ করে নেবেন, মানে তারা নিজেরাও যেন মনে করবেন যে কাহিনীটার একটা অংশ হয়ে উঠছে। একটা খুব খুব সুন্দর কনফ্লিক্ট, সোশ্যাল কনফ্লিক্ট আজকের সমাজের পরিপ্রেক্ষিতে, আজকের সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। আর রিসেন্টলি যে কোভিড প্যান্ডেমিকটা হয়ে গেল, এর ব্যাকগ্রাউন্ড সেই প্যান্ডেমিকে। বাকিটা আপনারা কাহিনী দেখার সময় দেখবেন। আমার সঙ্গে ডক্টর সুপ্তেন অধিকারী রয়েছেন, রাজশ্রী রয়েছে, আমার অন্যতম মূল চরিত্র কাহিনী। হ্যাঁ, রাজশ্রীকে আবার জিজ্ঞেস করবো। রাজশ্রী, একটু পরিচয় দিয়ে কিভাবে এর মধ্যে এলে, তারপর। আমার নাম রাজশ্রী মুখার্জি। চরিত্রটা কি করছো? আচ্ছা, আমি এখানে ডক্টর রায়ান রের একটা ফরেন্সিক প্যাথোলজিস্ট, তার ক্যারেক্টারটা প্লে করছি। এবার বাই প্রফেশন আমি কোর্টে কাজ করতাম। এবার সেখান থেকে এসে এখানে ডাক্তারের ভূমিকায় করতে গিয়ে আমাকে অনেকটাই প্রিপারেশন নিতে হয়েছে এবং এই সিনেমাটা হচ্ছে বেসিক্যালি বেসড অন আ বুক, আ ভেরি ফেমাস বুক রিটেন বাই ডক্টর সৌমিক চৌধুরী। অ্যান্ড সেইখানে এরকম একটা মূল চরিত্রে অভিনয় করার সুযোগ আমি জীবনে প্রথমবার পেয়ে আমি ভেরি মাচ মানে ইন্ডেটেড টু দ্য ম্যান। অ্যাডিশনালি এই ছবিটা আপনি দেখলে মানে এই ছবিটা খুব শীঘ্রই মানে মুক্তি পেতে চলেছে ইয়েতে, সামনে 11th of April। বাকি ডিটেলস আপনারা আমাদের ফেসবুক পোস্ট বা এটসেট্রা জায়গা থেকে পেয়েই যাবেন। তো সেখানে এই ছবিটা খুব ডিফারেন্ট। সাধারণ যে একটা ডিটেকটিভ স্টোরি বলুন বা একটা এই টাইপের যে স্টোরিগুলো রয়েছে এর থেকে অনেকটাই ডিফারেন্ট এবং আমরা প্রত্যেকেই প্রচণ্ড খেটে একটা তৈরি করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা নিশ্চয়ই আসবেন। এবং এই ছবিটা আমাদের কিছুদিন মানে বেশ কিছু মাস আগেই হয়তো হয়ে যেতে পারতো মানে রিলিজটা, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি। বাট নেভারদালেস we have planned it for 11th of April. ডেটটা মনে রাখবেন, 11th of April, and please come and watch the film and please give us your reviews. এখন আমরা অ্যাকচুয়ালি আরো কিছু আলাপ চালিয়ে যাবো। ওই ছবিটাতে আমিও একটা ছোট্ট রোল করেছি, জেলের ডাক্তার। যাই হোক, এবং কিভাবে এটা এলো, এই গল্প থেকে যে সিনেমা হলো এবং এর আগে যে লাইভটা হয়েছিল তাতে সৌমিক এটা নিয়ে কিছু কথা বলেও ছিল, কিন্তু এই একটা উপন্যাস থেকে সেটা চলচ্চিত্রায়ন এবং এর পুরো জিনিসটা আমাদের প্রস্তুতি
সবাই প্রস্তুতি পুরো জিনিসটাকে নিয়ে আসা বই থেকে পর্দায়, এটা নিয়ে ইন্দ্রনীলকে জিজ্ঞেস করবো আর একটু বিস্তার। না, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, কারণ উপন্যাস যখন লেখা হয় তখন তার যে প্রকাশ মাধ্যম থাকে, সাহিত্যিক যেভাবে উপন্যাসটাকে প্রকাশ করেন, সেই উপন্যাস যখন লিখিত হয় তখন তার কিন্তু একটা ভিজুয়াল বা চিত্রকল্প সেটা লেখকের মনে চলতে থাকে, এবং পরবর্তীকালে সেই লেখকই যখন পরিচালক হয়ে সেটাকে চলচ্চিত্রে রূপান্তরিত করেন তখন স্বাভাবিকভাবেই সেই যে ভিজুয়ালটা অনেক রিচ হয়, খুব রিচ ভিজুয়াল হয়, এবং প্রত্যেকটা দৃশ্যই যেন মানে পরিচালক সৌমিক চৌধুরী তিনি আগে দৃশ্যটাকে কনসিভ করেছেন, যখন কলমেও লিখেছেন সেই একই দৃশ্যের যে ইম্প্যাক্ট সেটাকে চলচ্চিত্রেও নিয়ে আসবার চেষ্টা করেছেন। ফলে আমার নিজের মনে হয় যারা উপন্যাসটা পড়েছেন, নীরব মৃত্যুদণ্ড, ইংরেজিতে সাইলেন্ট এক্সিকিউশন, বইটা একাধিক ভাষায় অনুদিত হয়েছে বিদেশে এবং অত্যন্ত প্রশংসিত হয়েছে সারা পৃথিবী জুড়ে, অনুবাদের মাধ্যমেও হয়েছে, এবং আমরা আশা করব যে আমরা উপন্যাসটা পড়েছি, বারংবার সৌমিকের সঙ্গে আলোচনা করেছি, সৌমিক আমাদের চরিত্রগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং মানে একটা উপন্যাসের পাতা থেকে যখন একটা চরিত্র চলচ্চিত্রে আসে তখন তার মধ্যে যে ট্রানজিশনটা দরকার হয়, তার মধ্যে যে নতুন এলিমেন্টগুলো, যেমন বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, এই জিনিসগুলো দিয়ে অনেক না বলা কথাকে বলে দেওয়া, এই জিনিসটা কিন্তু এই উপন্যাসে আমি যে রোলটায় অভিনয় করেছি, প্রসিকিউশন লয়ার মুস্তাফি, আমার সঙ্গে যারা অভিনয় করেছেন বিশেষ করে রায়ানের চরিত্রে রাজশ্রী, ডক্টর সুপ্তেন সর্বাধিকারী ও জেলের ডাক্তারের চরিত্রে, এবং আরেকটি চরিত্রের কথা আমি বলবো, মহুয়া দাশগুপ্ত যে রোলটি অভিনয় করেছে ওই তিয়াশা চট্টোপাধ্যায়ের চরিত্রে, এবং আমাদের প্রত্যেককেই কিন্তু একটা বিপুল পরিমাণ হোমওয়ার্ক করতে হয়েছে। বইটা পড়ার পর একটা মানে যেটাকে আমরা বলি যে বইটাকে পড়ে বারংবার পড়ে একটা চ্যাপ্টার পড়ে তারপর যখন আমরা স্ক্রিপ্ট পড়েছি সেখান থেকে ব্যাপারটাকে আমাদেরও ভিজুয়ালাইজ করতে হয়েছে, এবং সেই ভিজুয়ালাইজ করে একটা খুব কমপ্লেক্স এক্সপ্রেশনের চরিত্র, প্রত্যেকটাই খুব কমপ্লেক্স এক্সপ্রেশন। আরেকজনের কথা না বললেই নয়, অরিত্রের চরিত্রে যে অভিনয় করেছে সৌম্য, আপনারা ফেসবুক লাইভে ওর অনুষ্ঠান, আগের লাইভে ওর অনুষ্ঠানটাও আপনারা দেখেছেন, হ্যাঁ সুকান্তও ছিল, এবং এই প্রত্যেকেই কিন্তু আমরা একটা ভীষণ ভালো অর্কেস্ট্রেটেড টিমের মতো কাজ করেছি, একটা কমপ্লিট টিম ওয়ার্ক। আমার নিজের আশা যে দর্শকরা যারা আপনারা 11 তারিখে বইটা রিলিজ হওয়ার পর দেখবেন, অতি অবশ্যই দেখবেন, হলে গিয়ে দেখবেন, আপনাদের দেখার সুযোগ থাকবে, আপনারা এইটা অনুভব করবেন যে একটা খুব কমপ্লিট টিম ওয়ার্ক আমরা আপনাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করেছি। কারণ এই ফিল্মটা সত্যি কথা বলতে কি, এটা আন্ডারস্ট্যান্ডিং টিম ওয়ার্ক ছাড়া কখনোই বাস্তবে চলচ্চিত্রায়িত করা সম্ভব নয়। সৌমিক অসম্ভব পরিশ্রম করেছে, পরিশ্রমের কোনো সীমা পরিসীমা নেই, একদম মানে সেই ফ্রম দ্য স্ক্র্যাচ আপ টু দ্য ফিনিশিং প্রত্যেকটা পয়েন্টও সুপারভাইজ করেছে, এবং যা হয় সন্তান স্নেহের ফিল্মটাকে তৈরি করেছে আর কি, যেহেতু উপন্যাসটা ওর লেখা এবং ফিল্মটা ওই পরিচালনা করেছে, সুতরাং আমরা আশা করি যে আপনারা একটা খুব আন্তরিক চলচ্চিত্র দেখবেন। আমি এবার একটা অন্য কথা জিজ্ঞেস করবো, অ্যাকচুয়ালি এখানে রাজর্ষি আর সৌম্যদেব এরা নাট্যকর্মী, এরা অলরেডি অভিনয় করেছে অনেক দর্শকের সামনে, জিনিসটা ভালোভাবে জানি, কিন্তু বাকিরা প্রায় কেউই কখনো অভিনয় করেনি, অনেক মানে ইয়াং ছেলে মেয়েও রয়েছে। তো আমি যেহেতু এখানে রাজর্ষি আছে, ওকে জিজ্ঞেস করবো কিভাবে এই নাটক থেকে চলচ্চিত্রের তোমাদের সুবিধা অসুবিধা কিরকম হচ্ছে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমি নাটক সেই অর্থে যে জীবনে খুব বেশি করেছি সেরকম নয়, খুব সামান্য নাটক স্কুল লাইফ এবং কলেজ লাইফে টুকটাক এদিক ওদিক করেছি, এবং তারপরে সম্পূর্ণভাবে আমি আমার আইনজীবী পেশার মধ্যেই ইনভলভ ছিলাম। অ্যান্ড এখন দিনে এসে আমি লাস্ট কিছু বছর ধরে অভিনয়টাকে নিয়ে খুবই পরিমাণে চর্চা করছি, প্র্যাকটিস করছি, এবং স্পেসিফিক্যালি আপনারা এটা অনেকে হয়তো জানবেন বা মানে যারা জানেন না, ক্যামেরার অভিনয় এবং থিয়েটারের অভিনয় দুটো ঘরানা, দুটো আন্ডারস্ট্যান্ডিং পুরোপুরি আলাদা। সো সেখানে দাঁড়িয়ে আমাকে ক্যামেরার জন্য কাজ করতে পরিশ্রম করতে হয়েছে, সেটা আমি শিখেছি, এবং সেটা যেটুকু সামান্য আমি করার চেষ্টা করি, খুবই সামান্য বাট সেটা করার চেষ্টা করি। থিয়েটার বলতে গেলে সেরকম আমার বিশেষ কিছু এক্সপিরিয়েন্স নেই। আমার জীবনের প্রথম ছবি হচ্ছে এই নীরব মৃত্যুদণ্ড, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স অত্যন্ত এখানে ছবিতে যখন মানে আমাদের যখন শুট চলে, ঠিক আছে, সেই সময় আমাদের যিনি মানে ডিরেক্টর, কাস্ট এন্ড ক্রু, দে ওয়্যার এক্সেপশনালি কোঅপারেটিভ। আমাদের এই যে অভিনয় করতে আমাদের যিনি গাইড করেছেন, আমার একজন কো অ্যাক্টর ইজ সৌম্যদীপ যে বলছেন,
ও আমাকে প্রচন্ড গাইড করেছে, আমাকে খুবই হেল্প করেছে এই ছবিতে অভিনয় করার জন্য। প্রত্যেক স্টেজে স্টেজে আমার যেটুকু ভূমিকা আমি কিছুই করিনি, পুরোটা আমাকে মানে প্রচন্ডভাবে গাইড করেছেন। আমাদের সিনিয়র অ্যাক্টর ইন্দ্রনীল স্যার রয়েছেন, ইন্দ্রনীল স্যারের অভিনয় দেখে অত্যন্ত ভালোভাবে শিখেছি। যার অভিনয় আমার সিনেমাতে অত্যন্ত ভালো লেগেছে। আরেকজনের অভিনয় আমার সিনেমাতে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে মহুয়াদির চরিত্রটা। মহুয়াদির চরিত্রে অভিনয় দেখে আমি সত্যি মনে করছি যে আমি এতদিন বোধহয় কিছুই শিখিনি, ঠিক আছে, আমাকে মানে আরো 100 গুণ বেশি শিখতে হবে। তো এইভাবে ইটস আ জার্নি, সেখানে আমি মানে শুরু করেছি পথ চলা, এবার দেখা যাক কোথায় পৌঁছবে। ওখানে তো ডেডিকেশনও একটা বড় জিনিস ছিল, যেটা মহুয়া খুব বেশি রকম করেছে। প্রত্যেকেই ডেডিকেটেড, হয়তো কেউ কম কেউ বেশি। এখানে এবার অন্য একটা দিকে আসবো। আসলে এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু একটা বেসিক্যালি মেডিকেল থ্রিলার। মানে এর মধ্যে ডেফিনেটলি মানুষের কি মানসিক অবস্থা, দ্বিধাদ্বন্দ্ব, এগুলো নিয়ে যেমন আলোকপাত করা হয়েছে, সেই সঙ্গে কিন্তু একদম স্ট্রং সাইন্টিফিক একটা ব্যাকগ্রাউন্ডও রয়েছে ফরেনসিক মেডিসিন রিলেটেড। সেটা নিয়ে একটু ইন্দ্রনীলকে বিশদে বলতে বলবো। হ্যাঁ, এই উপন্যাসটি আপনারা যারা পড়েছেন সাইলেন্ট এক্সিকিউশন, আপনারা জানেন যে এই উপন্যাসের মূল কাহিনীটা কিন্তু বিবর্তিত হয়েছে একটা খুব খুব মানে কি বলবো, জটিল একটা বৈজ্ঞানিক দ্বন্দ্বের চারপাশে, একটা সায়েন্টিফিক কনফ্লিক্টের চারপাশে। সুতরাং সেইখানে বিজ্ঞানের কিছু নিজস্ব জটিলতা রয়েছে, জটিল কিছু এক্সপ্রেশন রয়েছে, জটিল কিছু এক্সপ্লেনেশন রয়েছে, এবং সেটাকে সাধারণ দর্শকের কাছে সাধারণ দর্শকের মতো করে উপস্থাপিত করা, সে কাজটা কিন্তু খুব সহজ নয়। এটা অভিনেতারাও যেরকম করেছেন, কাহিনীর মধ্যেও যেরকম আছে। এখন কাহিনী পড়তে পড়তে একজন পাঠক যতখানি টাইম ডিভোট করেন ব্যাপারটাকে বোঝবার জন্য, দরকার হলে ঘুরিয়ে আরেকবার কয়েক পাতা পিছিয়ে গিয়ে পড়েন কাহিনীটাকে অনুধাবন করবার জন্যে, সিনেমা দেখার সময় তো সেইটা করা সম্ভব নয়। সুতরাং সিনেমাটা দেখতে দেখতে, সিনেমাটা যখন আমরা অভিনয় করেছি বা সৌমিক যখন এর স্ক্রিপ্টটা লিখেছে, তখন এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখতে হয়েছে যে এটা কিন্তু দুবার করে এসে দেখে মানে কাহিনীটাকে ফলো করবে না। সুতরাং যাতে স্ক্রিপ্টটাকে এইভাবে ডিজাইন করতে হয়েছে বা আমাদের অভিনয় করবার সময় মাথায় রাখতে হয়েছে যে আমাদের অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা যা বলে যাচ্ছি সেটা যেন কখনো দর্শককে কনফিউজ না করে দেয় বৈজ্ঞানিক দিকটা সম্পর্কে। আর একটু আগে রাজশ্রী যে কথাটা বললো, রাজশ্রী বাই প্রফেশন লয়ার, ও আইনজীবী, ল প্র্যাকটিস করে এবং অভিনয়টা করতে হয়েছে ডাক্তারের। আর আমার ক্ষেত্রে ঠিক তার উল্টো, আমি মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক, 25 বছরের উপর প্রায় অধ্যাপনা করছি। একজন ডাক্তারের পক্ষে প্রসিকিউশন লয়ারের মতো একটা খুব টিপিক্যাল চরিত্র, মানে যেটা মানে খুব স্টিরিওটাইপ চরিত্র, কিন্তু তার মধ্যে নিজস্ব কিছু লিবার্টি থাকে, এরকম একটা স্টিরিওটাইপ খুব মানে হার্শ চরিত্রে নিজেকে ঢালাই করা, এটা একটা চ্যালেঞ্জিং ছিল। তবে পরিচালক এত সহযোগিতা করেছে, সৌমিক এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছিল যে আমাদের সত্যি কথা বলতে কি অভিনয় করতে করতে আমরা বোধহয় মানে ভুলেই গিয়েছিলাম যে অভিনয়ের চরিত্রের ভেতরেই ঢুকে গিয়েছিলাম, মানে সেখান থেকে আমাদের নিজস্ব সত্তাগুলোকে আলাদা করে মানে কখনো সমস্যা তৈরি হয়নি। আর মহুয়ার কথা যেটা একটু আগে রাজশ্রী বললো, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট হার। আমার মনে আছে যেদিন মহুয়ার সঙ্গে যে শুটিংগুলো চলছে, আমাদের ফ্লোরের শুটিং, তার আগে আমি ঢুকে দেখি মহুয়া চলে এসছে অনেক আগে, এবং ও একদম মানে ওর ড্রেস আপ করে, কস্টিউম করে ও একদম আলাদা হয়ে বসে আছে একটা জায়গাতে এবং কনসেন্ট্রেট করছে। এবং ওর সেই দিনকার অভিনয়টাতে একটা জায়গাতে আপনারা দেখবেন খুব ইমোশনাল একটা অভিনয় ছিল, এবং সেই ইমোশনাল অভিনয়টার জন্য নিজেকে তৈরি করবার জন্যে অন্তত ঘন্টা দুয়েক ও নিজেকে কনসেন্ট্রেট করে মানে ব্যাপারটাতে নিয়ে গেছে নিজেকে, যে আমি ওই জায়গাতে একটা চান্সে একটা শটেই যেন আমি অভিনয়টাকে পারফেক্ট করতে পারি, অ্যান্ড শি মেড ইট। এবং ওর এই ডেডিকেশনটা, এবং যেহেতু ওর কাউন্টারে আমি অভিনয় করছিলাম, ফলে আমার কাছে খুব চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল যে ও আমার এক সময় ছাত্রী ছিল, ও এত ডেডিকেটেড ওয়েতে পুরো ব্যাপারটাকে স্টেজ করলো যে আমিও বুঝে গিয়েছিলাম যে এই পার্টিকুলার শটটা আমাদের এক শটেই ঠিক করতে হবে, মানে রিটেক করবার কোনো অবকাশ নেই, কারণ এটা খুব ইমোশনাল একটা শট, এটা বারবার করতে পারাটা শট করতে যাওয়াটা ঠিক নয়, করতে গেলে ত্রুটি বিচ্যুতি হওয়ার ভয় থাকে। আমরা তো কেউ সেই অর্থে প্রফেশনাল অভিনেতা নই। এই যে ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জেসগুলো আমাদের এই গত 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আমরা যে অভিনয়টা করছি পার্ট বাই পার্ট, বইটা অনেক আগেই হয়তো মুক্তি পেতে পারতো, কতগুলো অনিবার্য কারণবশত এই মুক্তিটা পাইনি। আমরা আশা করব যে আমাদের অভিনয় দক্ষতাটা একটা দিক, কিন্তু আমাদের আন্তরিকতাটা দর্শক অনুভব করবেন, এবং কাহিনীটা, বইটা পড়বেন তারা, এবং সিনেমাটা যখন দেখবেন আমরা আশা করি যে আপনারা একটা অন্য ধরনের বাংলা চলচ্চিত্রের স্বাদ পাবেন।
এটা আমার দৃঢ় বিশ্বাস যে দর্শকরা কিন্তু একটু অন্য ধরনের একটা বাংলা চলচ্চিত্রের স্বাদ পাবে, যেখানে শুধু মানে ইমোশন যেরকম আছে সেখানে একটা খুব স্ট্রং একটা ইন্টালেকচুয়াল এলিমেন্ট রয়েছে সিনেমাটার মধ্যে। বাকিটা তো দর্শক বলবেন কি শুনতে। টেক হোম মেসেজটা তুমি দাও, টেক হোম মেসেজ তো সবাই রাজস্বী টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ হচ্ছে একটাই, হলে সিনেমাটা আসবেন, দেখুন। ছবি দেখবেন, সিনেমাটা এটা দেখুন। একদম ফাইনাল টেক হলে আসুন, সেটা সিনেমাটা তো দেখুন। অবশ্যই, সেটা তো আমরা সবাই বলবো, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। হলে আসুন, সিনেমাটা দেখুন, হলে আসুন, সিনেমাটা দেখুন, এবং সিনেমাটা দেখে আপনাদের মতামত দেবেন, এবং আশা করব আপনারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের ভবিষ্যতে আরো মানে ভালো জিনিস উপহার দেওয়ার জন্য আমাদের ইন্সপায়ার করবেন। আমরা এই ট্রেলারটা রয়েছে সিনেভেরিটি স্টুডিও ইউটিউবের পেজে, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখতে পাবেন। ইনফ্যাক্ট এই লাইভ রেকর্ডিংটাও হয়তো আমি ওখানে দেখছি কোথায় একটা আপলোড যদি করা যায়। তবে সবচেয়ে বড় কথা যেটা বললাম, এটা আমরা অনেক পরিশ্রম দিয়ে এই সিনেমাটা করেছি। বইটা যেমন অসম্ভব ভালো, একটা অন্য ধরনের ইউনিক এক্সপিরিয়েন্স, এই সিনেমাটা দেখলেও কিন্তু আপনাদের সেই রকমই লাগবে। এই গল্পের রেশ থেকে যাবে সিনেমাটা দেখার পরেও। এবং অবশ্যই নিজেরা শুধু না, বন্ধুদের নিয়ে সবাইকে বলে সবাই মিলে আসুন। আমরা নিশ্চয়ই চাইবো যে যত বেশি লোক দেখেন এটা ভালো। অনেকে এখন দুঃখ করেন যে বাংলা সিনেমায় সেরকম গল্প নিয়ে হচ্ছে না সিনেমা। এটা কিন্তু গল্পটাই এর মূল মানে জোর যেখানে, এবং না দেখলে এটা খুব বুঝবেন পরিষ্কার না। যে এটা ঠিক, এটা মানে দেখে ভুলে যাবার সিনেমা নয়, এটা দেখে ভাববার সিনেমা। একদম। এইটা আমাদের আশা। আমরা আশা করব যে দর্শকরা যারা সিনেমাটা দেখবেন তারাও একই অনুভূতি নিয়ে হল থেকে বেরোবেন, যে এটা দেখে ভাববার সিনেমা, দেখে ভুলে যাবার সিনেমা নয়। আমরা সবাই চাইবো আপনারা অবশ্যই আসুন। তাহলে আজকে এখানে এই বলেই শেষ করছি। সবাইকে নমস্কার, নমস্কার। ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।